বিয়ের পর প্রথম দিন যখন নীলা শ্বশুরবাড়িতে এলো, তখন তার শাশুড়ি অঞ্জনা দেবী তাকে দেখে শুধু বলেছিলেন, এই বাড়িতে আমাদের কিছু নিয়ম আছে, আশা করি মানতে পারবে। কথাটা খুব কঠিন ছিল না, কিন্তু তার গলায় এমন একটা শীতলতা ছিল যে নীলার মনে একটু কষ্ট হয়েছিল। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা শুরু হলো। একদিন রান্নাঘরে অঞ্জনা দেবী বললেন, ডালে এত লবণ দিলে কে খাবে? নীলা একটু লজ্জা পেয়ে বলল, মা, ভুল হয়ে গেছে। অঞ্জনা দেবী তৎক্ষণাৎ বললেন, ভুল তো প্রতিদিনই হচ্ছে। সংসারের যে কোনো ছোটোখাটো ব্যাপারে নীলা যেন সর্বদা ভুল করেই চলেছে, এমনটাই তার শাশুড়ি প্রমাণ করতে চায় প্রত্যেকটা মুহূর্তে। কিছুই তো শিখে আসনি, কেবলমাত্র তর্ক করা ছাড়া। না মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার মা বাবা আমাকে তর্ক করতে নয়, সঠিক কথা বলতে শিক্ষা দিয়েছে। দিনকে দিন সংসারটা একটা রেষারেষির পর্যায়ে এসে ঠেকল। মাঝখান থেকে কষ্ট পাচ্ছিল অর্ণব, নীলার স্বামী। সংসারের এই ঝামেলা, নিজের অফিস সামলানো, সাঁড়াশি চাপা অবস্থা তার। নীলা চেষ্টা করছে মানিয়ে নিতে, কিন্তু তার শাশুড়ি মা সব চেষ্টায় জল ঢেলে দিয়ে নিজের মতামতকেই প্রাধান্য দিয়ে চলেছে। অর্ণব বোঝে মায়ের দোষ নেই। একদিন ভাত নিয়ে নীলা এবং তার শাশুড়ি মায়ের মধ্যে বেশ ঝামেলা হলো। ভাতটা তো গলিয়ে ফেলেছ নীলা। মা, তোমাকে তো বললাম আমি বাথরুমে যাচ্ছি, একটুখানি নামিয়ে দেবে। এসে দেখি না, তুমি ভাতের হাঁড়ি নামাওনি, তাই জন্য একটু গলে গেছে। যদি সম্পূর্ণ কাজটা তুমি করতে না পারবে, তাহলে সেই দায়িত্ব নিতে যাও কেন? আমি যদি ভাত নামাবো, তাহলে ভাত বসাতেও আমি পারতাম। তোমার তো দেখি সব কাজেই হেল্পার লাগে। আমি তোমার হেল্পার নই, এ কথাটা ভুলে যেও না। কিন্তু তুমি মা তো, এটুকু সাহায্য তো করতে পারো। আর ভাত তো আমি একা খাবো না, সকলেই খাবে। ভালো হলে তো সবার ভালো লাগবে। দুদিন হলো বিয়ে হয়ে এসেছো, এখন তুমি আমাকে শিক্ষা দিতে এসেছো সংসারে আমাকে কিভাবে চলতে হবে? এর থেকে তো আমার মরণ ভালো। আমি সে কথা বলিনি মা, তুমি কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছ। এইভাবে কথা কাটাকাটি করতে করতে শাশুড়ি বলেই ফেললেন, সংসারে আমার তোমার পোষায় থাকো, না পোষায় চলে যাও। সেদিন নীলার খুব কষ্ট হয়েছিল। রাতে সে অর্ণবকে বলল, আমি কি সত্যি এত খারাপ? আমি কি সব ভুল করি? অর্ণব একটু বিরক্ত হয়ে বলল, মা যেমন বলছে শুনে নাও, এত সিরিয়াস হওয়ার কি আছে? নীলার চোখ ভিজে উঠল। অর্ণবের উদাসীনতা তাকে আরও দুর্বল করে তুলল। একদিন সকালে বেশ ঝগড়া হয়ে গেল। অঞ্জনা দেবীর খুব প্রিয় একটা কাচের ফুলদানি পড়ে ভেঙে গেল নীলার হাত থেকে। তিনি রাগে বললেন, এই বাড়িতে আসার পর থেকে সব কিছুই তছনছ করছো, আসলে সংসারে তোমার মন নেই। নীলা বলল, আমি ইচ্ছে করে করিনি মা। তাহলে কে করেছে?
কথা বাড়তে বাড়তে অঞ্জনা দেবী এবার বেশ জোর গলায় বলেই ফেললেন, তোমার যদি এত অসুবিধা হয় তাহলে বাবার বাড়ি চলে যেতে পারো। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। নীলার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে আর কিছু বলল না। সেই দিনই সে ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে গেল। কয়েকদিন পরে এক বিকেলে অঞ্জনা দেবী বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী গাড়ি তার দিকে এগিয়ে এলো। চারদিকে লোকজন চিৎকার করে ছুটে এলো, সাবধান! ঠিক তখনই একজন দৌড়ে এসে তাকে জোরে টেনে সরিয়ে দিল। ধাক্কায় দুজনেই পড়ে গেল। লোকজন ছুটে এলো। অঞ্জনা দেবী চোখ খুলে দেখলেন যে তাকে বাঁচিয়েছে সে আর কেউ নয়, নীলা। তার হাত কেটে গেছে, রক্ত পড়ছে। অঞ্জনা দেবীর গলা কাঁপতে লাগলো। তুমি এখানে? নীলা মৃদু হাসল। আমি একটা কাজে এসেছিলাম, আপনাকে একা রাস্তা পার হতে দেখে দৌড়ে এলাম। অঞ্জনা দেবীর চোখে জল চলে এলো। পরক্ষণে তিনি প্রশ্ন করলেন, তুমি আমাকে আজ আপনি বলছো কেন? তোমার বেশি লাগেনি তো? আসলে অভ্যাস চলে গেছে। আর তাছাড়া পরের মানুষ হঠাৎ করে তুমি বললে যদি আপনি রেগে যান। চলুন আপনাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। দুদিন পরে অঞ্জনা দেবী নিজে নীলাকে ফের ঘরে নিয়ে এলো। সেদিন রাতে অঞ্জনা দেবী নীলাকে নিজের পাশে বসালেন। কাঁপা গলায় বললেন, আমি তোমাকে এত কষ্ট দিলাম, তবুও তুমি আমাকে বাঁচালে কেন? নীলা একটু চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, কারণ ছোটবেলায় যখন আমার মা মারা গিয়েছিল তখন আমি প্রতিদিন ঈশ্বরের কাছে একটা কথাই বলতাম। অঞ্জনা দেবী বিস্ময়ে তাকালেন। কি বলতে? নীলা চোখ মুছতে মুছতে বলল, ঈশ্বর, আমাকে আর একটা মা দাও। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। অঞ্জনা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি নীলাকে বুকে টেনে নিয়ে বললেন, আজ থেকে তুমি শুধু আমার ছেলের বউ নও, তুমি আমার মেয়ে। আসলে কি জানো নীলা, আমিও তোমার সত্যিকারের মা হয়ে উঠতে চেয়েছি সর্বদা মনে মনে। কিন্তু যখনই মনে পড়েছে আমার ভাইয়ের বউ অকারণে আমার মা বাবাকে বিয়ের পর থেকে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল সব কিছু কেড়ে নিয়ে, তখন থেকেই মনে মনে একটা ভয় এসে গেছিল, ছেলেদের বিয়ে দিয়ে দিলেই তারা বুঝি পর হয়ে যায়। তাই আমি সর্বদা তোমার সঙ্গে কঠিন ব্যবহার করে গেছি। জানো নীলা, মা বাবাকে তারপরে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। একদিন পেপার পড়ছি, ভিতরের পাতায় খবরে দেখলাম দুজন মানুষ আত্মহত্যা করেছে ট্রেন লাইনে, এ কথা লেখা। ভালো করে ছবিটা যখন দেখলাম আমার মা বাবা। নীলা এ কথা শুনে অঞ্জনা দেবীকে জড়িয়ে ধরল। অর্ণব সব জানে, তাই ও হয়তো আমাকে তোমার হয়ে কিছু বলতে সাহস পেত না, কিন্তু ও খুব ভালো ছেলে, তুমি ওকে ভুল বুঝো না। নিজের চোখে দেখেছি তুমি চলে যাওয়ার পর ওর কষ্টটা। মা, তুমি এতটা তীব্র কষ্ট বুকে চেপে রেখেছো? না মা, আজ থেকে আর কোনো কষ্ট বুকে চেপে রাখবো না। আমি যে আজকে আমার মেয়েকে পেয়েছি, আমারই বোঝার ভুল। সকলে সমান হয় না।
কেউ জীবন নিয়ে নিতে আসে, কেউ জীবন ফিরিয়ে দিতে আসে। শিক্ষা, পারিবারিক কালচার, এগুলোর প্রভাব। এক মেয়ে আমার মা বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, আর এক মেয়ে এক মাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলো। সব ক্ষেত্রে শাশুড়ি খারাপ হয় না, আসলে কিছু কিছু পরিস্থিতি বাধ্য করে। হ্যাঁ মা, আমাদের মধ্যে আর কোনো দিন কোনো খারাপ পরিস্থিতি আসবে না। এখন থেকে আমরা খুব আনন্দ করে বাঁচব। হয়তো উপর থেকে দাদু দিদা এটা দেখেই শান্তি পাবে। অঞ্জনা দেবী তখন দেয়ালে টাঙানো তার মা বাবার ফটোর দিকে ছলছল চোখে তাকিয়ে রয়েছে। আর দরজার পাশে দাঁড়িয়ে অর্ণব বুঝল, কখনো কখনো একটা দুর্ঘটনা একটা সম্পর্ককে নতুন জীবন দিয়ে দেয়। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা সুদীপা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।